আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা উপস্থিত হয়েছি তাইবা একাডেমির স্টুডিওতে। তাইবা একাডেমির সম্পূর্ণ নতুন একটি আয়োজন, তাইবা পার্সপেক্টিভ নিয়ে, সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি আমাদের প্রত্যেকটি পরিবারকে এবং আমাদের প্রত্যেকটি জনগণকে আসলে এফেক্ট করে। এরকম একটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব, যেহেতু জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টি হলো কারিকুলাম অথবা শিক্ষাক্রম, এবং মুসলিমদের শিক্ষাক্রম আসলে কেমন হওয়া উচিত এই বিষয়ে আমরা আজকে ইনশাল্লাহ ডিসকাশন করব। এবং আমাদের শিক্ষাক্রমের মাধ্যমে কিভাবে বা শিক্ষাক্রমের গুরুত্ব আসলে কি, এই বিষয়টি নিয়ে আমরা আজকে ডিসকাশন করার চেষ্টা করব, এবং মুসলিমদের শিক্ষাক্রমের রূপরেখা আসলে কেমন হওয়া উচিত এই বিষয়টি নিয়ে আমরা আজকে ডিসকাশন করার চেষ্টা করব। তো এই বিষয়ে ডিসকাশন করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাইবা একাডেমির প্রতিষ্ঠাতা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, আমাদের সকলের পরিচিত ডক্টর শেখ মঞ্জুরে এলাহি। তো আমরা শেখকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। শেখ, আহলান ওয়া সাহলান। তো আলহামদুলিল্লাহ শেখ, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো কারিকুলাম, বা যেটিকে আমরা বাংলাতে শিক্ষাক্রম বলি। তো প্রথমে আমরা বলতে চাই যে শেখের অন্যান্য কার্যক্রমের পাশাপাশি তিনি কারিকুলাম নিয়েও অনেক দিন আগের থেকেই কাজ করছেন, 2011 সাল থেকে কাজ করছেন, এবং তিনি শিক্ষাক্রম নিয়ে বিভিন্ন কমিটি এবং বিভিন্ন প্রোগ্রামেও তিনি অংশগ্রহণ করেছেন। ফলে কারিকুলাম আসলে কতটা গুরুত্বপূর্ণ এটি আমরা যারা বুঝি তারা আসলে বুঝতে পারি যে এটি কেন এই বিষয়ে আলোচনা দরকার, এবং এই বিষয়ে আসলে কাজ করা আমাদের দরকার। তো প্রথমে আমরা শেখের কাছে একটু জানতে চাইব, শেখ আসলে কারিকুলাম জিনিসটা কি? আমাদের অনেকের মাঝে এই বিষয়ে একটা অস্পষ্টতা আছে, আমরা বুঝতে পারি না যে আসলে কারিকুলাম জিনিসটা কি। কারিকুলাম, সিলেবাস, পাঠ্যপুস্তক, অনেকগুলো কথা আমাদের কাছে আসে। আসলে কারিকুলাম জিনিসটা কি বা শিক্ষাক্রম জিনিসটা কি? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। কারিকুলামকে আরবিতে বলা হয় আল মানাহিজ আত-তালিমিয়া, যেটাকে এখানে আপনি বলেছেন যে শিক্ষাক্রম, এটাকে পাঠ্যক্রমও বলা হয়। তো আমাদের দেশে যে কথাটা আমরা প্রায় লক্ষ্য করি, যে একটা কিছুটা তালগোল পাকিয়ে ফেলে অনেকে, মানুষ সিলেবাসকেই মনে করে কারিকুলাম, অথচ সিলেবাস হচ্ছে কারিকুলামের একটা পার্ট। কারিকুলামের মধ্যে 4টা পার্ট থাকে সাধারণত: শিক্ষক, শিক্ষার্থী, এবং পাঠ্যসূচি কিংবা যেটাকে আমরা সিলেবাস বলি, এবং এর পাশাপাশি হচ্ছে মূল্যায়ন। তো একজন শিক্ষক কিভাবে শিক্ষাদান করবেন, তার শিক্ষাদানের লক্ষ্য, এবং একজন শিক্ষার্থী কিভাবে শিক্ষাটা নেবে, লেসন প্ল্যানটা কিভাবে সে করবে, শিক্ষকেরও একটা লেসন প্ল্যান থাকে। তাহলে এই যে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা শিক্ষা দেন, শিক্ষা গ্রহণ করে। আর যে কন্টেন্টটা এখানে থাকে সেটাই হলো মূলত সিলেবাস। প্রেসক্রাইব বই থাকে, অথবা কোনো পাঠ্যসূচি থাকে, কোনো বিষয় থাকে। তো এই সব কিছু ঠিকমতো কাজ করছে কিনা, বা যেভাবে সাজানো হয়েছে, কারিকুলাম যেভাবে সুন্দর করে তৈরি করা হয়েছে, সেগুলো ঠিকমতো কাজ করছে কিনা, এটার মূল্যায়ন কন্টিনিউয়াসলি হবে, বিশেষ করে প্রতি বছর হবে, এবং তার ভিত্তিতে আবার কারিকুলামটাকে নতুন করে রিভাইজ করা, নতুন করে সেটাকে আরও ডেভেলপ করা, উন্নয়ন করা, যেটাকে আমরা কারিকুলাম উন্নয়নের বিষয় হিসাবে জানি। এটা একটা রিসার্চেরও ব্যাপার বটে। তো আমরা যেটা দেখি যে কারিকুলাম বা শিক্ষাক্রম এটা শুধু সিলেবাসকে বোঝায় না, সিলেবাস তার একটা পার্ট। কারিকুলাম লক্ষ্যভেদী একটি শিক্ষা ব্যবস্থার নাম আসলে, যা একটা জাতিকে একটা অনিবার্য উন্নতির জায়গায় পৌঁছে দেয়। এটা একটা লক্ষ্যভেদী শিক্ষা ব্যবস্থা। তার মানে হচ্ছে যেটাকে আমরা অবজেক্টিভ বেসড এডুকেশন বলি, মূলত কারিকুলাম সেটাকে বোঝানো হয়। কারিকুলাম ছড়ানো ছিটানো কোনো বই নয়, বা কিছু বই পড়ালেখা করা, কিছু সিলেবাস শেষ করে কিছু অর্জন করা, যার লক্ষ্যটা সুস্থির নয়, সঠিক নয়, বা যথার্থ নয়, একটা লক্ষ্যে যেটা পৌঁছায় না, এগুলো আসলে কারিকুলাম না। কারিকুলাম সবসময় একটা সুনির্দিষ্ট লক্ষ্যে তাকে পৌঁছাবে। ফলে যিনি শেখাবেন তারও কিছু লক্ষ্য নির্ধারিত থাকবে। তার লক্ষ্যগুলি এরকম যে ছাত্রকে তিনি কীরূপে গঠন করতে চান, শিক্ষার্থী এই শিক্ষা গ্রহণের পরে কী হবে, তার চিন্তা চেতনা, তার শিক্ষা দ্বারা আলোকিত হওয়া, তার শিক্ষার ফলাফল, এই সব কিছু কিন্তু
কারিকুলামের মধ্যে আছে, শিক্ষক সেইগুলোকে সামনে রাখবেন। ফলে শিক্ষার উদ্দেশ্য, শিক্ষার শিখন ফল, এ দুটো শিক্ষকের যেমন জানা থাকবে, শিক্ষার্থীরও জানা থাকবে। শিক্ষার্থী যখন কোনো কন্টেন্ট পড়ে, তাহলে এই কন্টেন্টটা কেন সে পড়ছে, এই কন্টেন্টটা তাকে কি প্রোডাক্টে পরিণত করবে বা তাকে কোন লক্ষ্যে উপনীত করবে, এটা শিক্ষার্থীরও জানা থাকবে। ফলে এই যে শিক্ষার লক্ষ্য, অবজেক্টিভস এবং শিক্ষার ফলাফল, এই দিকে শিক্ষককেও যেতে হবে, শিক্ষার্থীকেও যেতে হবে, এবং সেটা সঠিকভাবে যেতে পারলো কি না এই মূল্যায়নটা বছরের শেষে হবে। আর এই মূল্যায়নের জন্য মানে যে জিনিসটা এখানে আমাদের মাঝে কাজ করবে শিক্ষক এবং শিক্ষার্থী, সেটা হলো সিলেবাস। একটা জিনিস কন্টেন্ট এবং সিলেবাস রাখা হয় যাতে এই লক্ষ্যগুলো এবং ফলাফলগুলো অর্জন করা যায়, লক্ষ্য এবং ফলাফল অর্জন। ফলে এর মধ্য দিয়েই আসলে সঠিকভাবে কারিকুলামকে বাস্তবায়ন করা যায়। আর যদি আমরা লক্ষ্য এবং ফলাফল সম্পর্কে সজাগ না থাকি, সতর্ক না থাকি, এবং এটা আমাদের ভালো করে মানে জানা না থাকে, তাহলে কিন্তু এই শিক্ষা আমাদেরকে তেমন কোনো ফায়দা দেবে না, শুধু সার্টিফিকেট অর্জনই হবে। আমরা জাতির বৃহত্তর লক্ষ্যে যেমন উপনীত হতে পারবো না, উম্মার বৃহত্তর লক্ষ্যে উপনীত হতে পারবো না, এবং যে কাঙ্ক্ষিত ফলাফল আমরা অর্জন করতে চাচ্ছি সেটাও কিন্তু অর্জিত হবে না। এখান থেকে আমার মনে হয় আমরা মানে কারিকুলামের একটা পরিচয় যেমন জানতে পারি, ঠিক তেমনি গুরুত্বটাও কিন্তু আমাদের সামনে কিছুটা হলেও ফুটে ওঠে। হয়তো আরও অনেক কিছু আছে বলার গুরুত্বের ব্যাপারে, বাট এটা সহজে বোঝা যায় যে এটা কতটা গুরুত্বপূর্ণ। আমরা তাহলে বোধহয় আমরা বুঝতে পারলাম যে আসলে এডুকেশন সিস্টেম বলতে আমরা যে বিষয়টি বুঝি, আসলে এই সিস্টেমটা আসলে কারিকুলামের উপরে দাঁড়িয়ে আছে। আমরা এডুকেশন সিস্টেম বলতে আসলে একটা বই পড়াকে খালি বুঝি না, এটার পেছনে আসলে অনেক মেধা থাকে, অনেক চিন্তাভাবনা থাকে। আমরা আসলে কোন জায়গায় কাউকে নিয়ে যেতে চাচ্ছি এটার একটা ভিশন থাকে, সেই ভিশন থেকে আসলে আমরা কিছু আউটকাম বের করে আনি, কিছু শিক্ষণফল বের করে আনি, কিছু অবজেক্টিভস বের করে আনি, যে জিনিসগুলো আমাদের কাছে মনে হয় অ্যাচিভ করতে পারলে আমরা আমাদের ভিশনে এই মানুষদেরকে নিয়ে যেতে পারবো। ফলে আপনি যেটি প্রথমেই বলেছেন যে এটি একটি লক্ষ্যভেদী কাজ, একটি লক্ষ্যভেদী ব্যবস্থাপনা, শিক্ষা ব্যবস্থাপনা, এটি খুবই সুন্দর একটি টার্ম মনে হয়েছে আমার কাছে কারিকুলামকে ব্যাখ্যা করার জন্য। এডুকেশনের একটা মূল ফাউন্ডেশন বলা যায় জি কারিকুলামকে। মানে ফাউন্ডেশন ছাড়া যেমন একটা বিল্ডিং দাঁড়াতে পারে না, কারিকুলাম ছাড়া একটা শিক্ষা ব্যবস্থাও দাঁড়িয়ে থাকতে পারে না। জি, আসলে এই যে এডুকেশন, আসলে এখানে হয়তো বা প্রশ্ন চলে আসে, আসলে এডুকেশন বলতে আমরা কি বুঝি। এটা নিয়ে অনেক থিওরি আছে, আমরা অনেকে জানি যে অনেকে অনেক রকম থিওরাইজ করেছেন বিষয়টাকে। অনেকে বলেছেন যে আসলে আমরা শিক্ষা বলতে বুঝাই ছাত্রদেরকে বা শিক্ষার্থীদেরকে তিনটি ক্ষেত্রে বা তিনটি ডোমেইনে তাদেরকে ডেভেলপ করা। যেমন তাদেরকে আমরা জ্ঞানগত দিক থেকে আমরা তাদেরকে ডেভেলপ করব, আমরা তাদেরকে দক্ষতার দিক থেকে ডেভেলপ করব, এবং তাদেরকে দৃষ্টিভঙ্গি বা মূল্যবোধের দিক থেকে আমরা তাদেরকে ডেভেলপ করব। এখন তাহলে এই যে আমরা তিন দিক থেকে তাদেরকে ডেভেলপ করব, এই ডেভেলপমেন্টের যে অবজেক্টিভগুলো, আমরা জ্ঞানগত দিক থেকে তাদেরকে কী কী জিনিস শেখাবো, কোন অবজেক্টিভে তাদেরকে নিয়ে যাব, আমরা দক্ষতার দিক থেকে কোন দিকে নিয়ে যাব, অ্যাটিটিউডের দৃষ্টিভঙ্গির দিক থেকে আমরা কোন দিকে নিয়ে যাব, এই বিষয়গুলো আপনি বলেছেন যে আমাদের ব্রড কিছু অবজেক্টিভ থাকে, যে অবজেক্টিভগুলো অ্যাচিভ করাটাই আসলে এই টোটাল কারিকুলামের উদ্দেশ্য। এবং এই কারিকুলামের মাঝে আমাদের যখন টিচার কোনো কন্টেন্ট পড়াবেন, তার উদ্দেশ্য থাকবে যেন আমরা সেই উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করতে পারি। তিনি যখন কোনো ক্লাসে পড়াবেন, তিনি এমনভাবে পড়াবেন যেন সেই উদ্দেশ্যটা তার কাছে অ্যাচিভ হয়। তিনি যখন অ্যাসেস করবেন, তখনও তিনি খেয়াল রাখবেন যে আসলে তিনি ওই শিক্ষণফলটি তিনি অ্যাচিভ করতে পারলেন কি না। এই টোটাল যে একটা পদ্ধতি, এই পদ্ধতিটাকে আমরা বলছি কারিকুলাম। তাহলে এখন প্রশ্ন আসে আমাদের কাছে যে এই যে অবজেক্টিভগুলো, এই অবজেক্টিভগুলো আসলে কারা নির্ধারণ করেন? কারণ আমরা কিন্তু শুরু করলাম অবজেক্টিভ থেকে, এবং অবজেক্টিভ থেকে আমরা পরবর্তী ডিসকাশনে চলে গেলাম। তাহলে অবজেক্টিভগুলো কারা নির্ধারণ করে, এটা তো আমাদের জানার দরকার আছে। আমরা অনেকেই যারা খালি পাঠ্যপুস্তক দেখছি, আমরা তো পেছনকার মাস্টার মাইন্ডদেরকে অনেক সময় দেখছি না। তাহলে এই জিনিসটাকে আমরা কারিকুলামের ভাষায় আমরা জানি যে স্টেক হোল্ডার বলি আমরা, যে স্টেক হোল্ডার আসলে ডিসাইড করেন যে আমরা কোন কোন অবজেক্টিভগুলো এখানে দেখতে চাই। এই স্টেক হোল্ডারদেরকে আসলে কীভাবে নির্ধারণ করা হয় কারিকুলাম? ধন্যবাদ। আসলে একটা উম্মার বা জাতির যে আশা আকাঙ্ক্ষা এবং জাতীয় জীবনে উন্নতি বলতে যা বোঝায়, তার সাথে অ্যালাইন করেই কিন্তু এই লক্ষ্য উদ্দেশ্যকে নির্ধারণ করতে হবে। যারা আসলে শিক্ষার ব্যাপারে সচেতন, যারা শিক্ষাবিদ, যারা এই বিষয়গুলো ভালো করে জানেন, বোঝেন, উপলব্ধি করেন এবং যাদের দক্ষতা আছে, শুধু তারাই এই লক্ষ্যগুলো নির্ধারণ করতে পারেন। এখন আমরা মুসলিম উম্মার সচেতন
সদস্য হিসাবে আমাদের লক্ষ্যটা আসলে কীরকম হওয়া উচিত। অবশ্যই মুসলিম উম্মার যে আইডেন্টিটি, তার যে পরিচিতি এবং তার যে আদর্শিক অবস্থান, এর সাথে অ্যালাইন করেই কিন্তু মুসলিমদের কারিকুলাম রচিত হতে হবে। আমাদের যেমন সোর্স অফ নলেজ হচ্ছে কোরআন এবং সুন্নাহ, ফলে কোরআন সুন্নাহ কিন্তু আমাদের জীবনের লক্ষ্যগুলো নির্ধারণ করে দিয়েছে। একজন ব্যক্তি জীবনের সাফল্য কী, সফল মোমেন কারা, এবং শিক্ষার ক্ষেত্রে আমাদের কি করণীয়, কি আমরা শিখব, শিক্ষার মূল লক্ষ্যটা কী, এসব কিছু কিন্তু কোরআন যেমন ডিটেলস বলেছে, আরও ডিটেলস বলেছে হাদিস বা সুন্নাহ। ফলে আমাদের লক্ষ্যগুলো কিন্তু এই দুটো সোর্স থেকেও আমাদের অর্জন করতে হবে। মুসলিম হিসাবে আমরা যখন নিজেদের পরিচয় দেই, আমরা তাহলে অমুসলিমদের থেকে তো এই লক্ষ্যগুলো নিতে পারি না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় কিন্তু একটু অরাজকতা রয়েছে, এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় পথহারানোর বিষয়টা আমরা লক্ষ্য করি। আমরা যেমন দেখি যে হয়তো ফ্রয়েডীয় তত্ত্ব কিংবা ডারউইন তত্ত্ব এগুলো চলে এসছে আমাদের সামনে। আরও চলে এসছে ওয়েস্টার্ন সোসাইটিতে একজন মানুষ যে লিবারেল তার থিঙ্কিংটা আছে, সেটা কিন্তু আমাদের অনেক মুসলিম এখন বেয়ার করেন, এবং তিনি কিন্তু এটা ভুলে যান যে তার ইসলাম কি বলছে, তার কোরআন কি বলছে, তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলছেন ইত্যাদি এই বিষয়গুলো কিন্তু তারা একদমই ইগনোর করে। এর একটা কারণও আছে, কারণ যেহেতু ওয়েস্টার্ন কান্ট্রিগুলোই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী এখনকার সময়ে, তারা পৃথিবীর সভ্যতা নির্ধারণ করে, তারা কৃষ্টি কালচারগুলোকে প্রভাবিত করে। তারা একদিকে যেমন পলিটিক্যাল পাওয়ার, অন্যদিকে তেমনি তারা অনিবার্যভাবেই কালচারাল এবং এডুকেশনাল পাওয়ারে পরিণত হয়েছে। এবং তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমাদের মুসলিম দেশগুলো থেকে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায়, তারা ওয়েস্টার্ন কান্ট্রির যে কোনো একটা নামকরা যেগুলো রেটিং আছে, এই ধরনের নামকরা ইউনিভার্সিটিগুলোতে তারা কিন্তু হয়তো মাস্টার্স বা পিএইচডি করে তারা খুব গৌরববোধ করে, এবং তাদের একটা সামাজিক অবস্থানও তৈরি হয়, তাই না? এর ফলে মানুষের মধ্যে একটা পারসেপশন তৈরি হয়েছে যে ওয়েস্টার্ন কারিকুলাম এবং ওয়েস্টার্ন চিন্তাধারা বা তাদের লক্ষ্য উদ্দেশ্যটাই আমাদেরকে পৃথিবীতে উন্নত করবে, প্রতিষ্ঠিত করবে। এই জায়গায় আমাদের উম্মা বেসড বা উম্মার লক্ষ্যভেদী যে চিন্তাভাবনা, সেখানে কিন্তু একটা ফাটল সৃষ্টি হয়েছে, এবং আমাদের অনেক শিক্ষাবিদ এই জায়গায় তারা আমার মনে হয় তারা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারছেন না, বা তারা আমাদের মুসলিম শিক্ষার, মুসলিম এডুকেশনের বা মুসলিম উম্মার এডুকেশনের, মুসলিম দেশগুলোর এডুকেশনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা উচিত, সেটা কিন্তু তারা করে উঠতে পারছেন না। তো আমার মনে হয় যে যেহেতু কারিকুলাম এটার মূল্যায়ন এবং এটার ডেভেলপমেন্ট ইজ এ লং টাইম কন্টিনিউয়াস প্রসেস। কোনো কারিকুলামই, কোনো শিক্ষাক্রমে এটাকে ফিক্স করা যায় না। এটা টাইম টু টাইম মূল্যায়িত হবে এবং আরও উন্নয়ন ঘটতে থাকবে। ফলে নানা সময়ে বা বিভিন্ন সময়ে আমাদের মুসলিম শিক্ষার মধ্যে যে সকল ত্রুটি বিচ্যুতি দেখা দিচ্ছে, এটা তো আমরা বুঝতেই পারছি। এটা লক্ষ্যমাত্রা যদি আমরা পরিবর্তন করে ফেলি তাহলে সমস্যা হয়ে যায়। আমাদের অবজেক্টিভসগুলো কি, যেটা আপনি বললেন যে অবজেক্টিভসগুলো কে নির্ধারণ করে, কিভাবে নির্ধারণ করে, তাই না? তো সেই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা অরাজকতা আছে, তাই না? অনেক মুসলিম কান্ট্রিতে এবং বিশেষ করে তৃতীয় বিশ্বের কিছু পশ্চাৎপদ কান্ট্রিতেও ঠিক একই অবস্থা থেকে, আফ্রিকান কান্ট্রিগুলোতে আপনি দেখবেন, এশিয়ার আরও বিভিন্ন কান্ট্রিগুলোতে সবারই একটা ঝোঁক হচ্ছে ওয়েস্টার্ন এডুকেশন সিস্টেম, ওয়েস্টার্ন কারিকুলাম। তো ফলে ওই একটা জায়গার কারণে আমাদের লক্ষ্যগুলো কিন্তু তাদের সাথে অ্যালাইন করে ফেলে। মুসলিম দেশের জাতীয় শিক্ষা কারিকুলামগুলো তাদের সাথে অ্যালাইন করে ফেলে। মুসলিমদের যে স্বতন্ত্র চিন্তাভাবনা ছিল, কোরআন সুন্নাহর যে ইউনিকনেস, লক্ষ্যমাত্রার দিক থেকে হোক, কন্টেন্টের দিক থেকে হোক, এমনকি কোনো জিনিস মূল্যায়নের যে নীতিমালা সেদিক থেকে হোক, এবং কোনো জিনিসকে আরও উন্নত করার যে নীতিমালা, এসব কিছুতে আমার মনে হয় আমাদেরকে ফিরে আসতে হবে কোরআন সুন্নাহর দিকে। এবং বিশেষ করে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারিকুলাম তো ছিল, তা নাহলে একটা জাতিকে তিনি এত অল্প সময়ে এত চমৎকারভাবে একটা পজিটিভ সোসাইটি তৈরি করলেন, তাদেরকে পরিবর্তন করে ফেললেন, তাই না? কত বড় অরাজকতা ছিল জাহেলি যুগে, সেখান থেকে তিনি
পৃথিবীর সবচেয়ে সভ্য, সবচেয়ে বিনয়ী, সবচেয়ে সুন্দর একটা সমাজ তৈরি করলেন সাহাবাদেরকে নিয়ে। তাহলে সেখানে তো এলিমেন্টস কী ছিল? কোরআন এবং সুন্নাহ। এই জায়গায় আমার মনে হয় শিক্ষাবিদদেরও চিন্তা গবেষণার যেমন অনেক কিছু আছে, আর আমাদেরও নেওয়ার অনেক কিছু আছে। তাইলে উনি কী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন? উনি কী কন্টেন্টটা দিয়েছিলেন তার শিক্ষা কারিকুলামের মধ্যে? এবং উনি কোন পদ্ধতিতে একটা বিশাল জেনারেশনকে, যারা কোনো নিয়মের মধ্যেই ছিল না, শৃঙ্খলার মধ্যেই ছিল না, পৃথিবীর সর্বকালের সেরা অধপতনের মধ্যে যারা ছিল, তাদেরকে পৃথিবীর সবচেয়ে সভ্যতার মধ্যে নিয়ে আসলেন, তাই না? মানে এটা মনে হয় একটা জ্বলন্ত প্রমাণ যে একটা কারিকুলাম কীভাবে একটা মানে জাতিকে সুন্দর করে ফেলতে পারে, উন্নত করতে পারে, শ্রেষ্ঠতার আসনে বসাতে পারে। সেটা আমার কাছে মনে হয় আপনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন যে আসলে কারিকুলামের আমরা যদি সোর্স হিসেবে কোরআন এবং সুন্নাহকে যদি আমরা ধরে নেই এবং সেখান থেকে যদি আমরা আমাদের অবজেক্টিভগুলো নির্ধারণ করি, কারিকুলামের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যালাইনমেন্ট বলতে সেই অবজেক্টিভগুলোর সাথে একদম আমাদের ক্লাসরুম টিচিং, আমাদের কন্টেন্ট, আমাদের অ্যাসেসমেন্ট, আমাদের কোনো ক্ষেত্রেই কোনো মিসঅ্যালাইনমেন্ট হতে পারবে না। অ্যালাইনমেন্ট থাকতে হবে, সবগুলো একই ধাঁচে হতে হবে। ফলে কেউ যদি কোরআন এবং হাদিস থেকেই তার লক্ষ্য নির্ধারণ করেন, তাহলে স্বাভাবিকভাবে যে কোনো পঠন পাঠন হবে সেগুলো কখনো কোরআন হাদিস বিরোধী আর কখনো হবে না। কোরআন হাদিস যা চায় সেই লক্ষ্যই এখানে বাস্তবায়িত হবে। এখান থেকে বোধহয় সে আরেকটি বিষয়ও খুব গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, যেটি আমরা শুরু থেকে আলোচনা করতে চাচ্ছিলাম, কারিকুলাম কেন গুরুত্বপূর্ণ। অথবা কারিকুলাম আমরা বর্তমানে একটি শব্দ ইউজ করি, গাজওয়া ফিক্রিয়া বা ব্যাটেল অফ হার্টস অ্যান্ড মাইন্ডস বলি আমরা। আসলে ব্যাটেল ফিল্ড চেঞ্জ হয়ে গিয়েছে। আমার মতামত হলো শেখ যে বর্তমান সময়ে ব্যাটেল ফিল্ডটা আসলে আমরা চোখে খুবই কম দেখি। আমাদের একটা গাজওয়া চলছে এবং সেটি ফিক্রি একটা গাজওয়া বা আমাদের চিন্তা জগতে একটি গাজওয়া চলছে, বুদ্ধিভিত্তিক একটি গাজওয়া চলছে। সেখানে আমরা দেখছি যে অনেক ক্ষেত্রেই অনেকভাবেই হয়তোবা এটি হতে পারে আর্ট অ্যান্ড কালচারের মাধ্যমে, হতে পারে আমাদের সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে, কিন্তু এর পাশাপাশি আমরা মনে হয় যে বিষয়টিতে আমরা খুব বেশি নজর দেইনি, যে এডুকেশনের মাধ্যমেও কিন্তু একটি আগ্রাসন আমাদের দিকে চলছে। এবং সেক্ষেত্রে যে অবজেক্টিভগুলো নির্ধারণ করা হচ্ছে, এই অবজেক্টিভগুলো আসলে কিসের বেসিসে নির্ধারণ করা হচ্ছে, এখানে কিন্তু একটি শেখ আগ্রাসন আমাদের মধ্যে আছে, যে কারণে আমরা কোরআন হাদিসকে এখানে আমলে নিচ্ছি না। কিন্তু এই যে ওয়েস্টার্ন যে কারিকুলাম আপনি বললেন, বা ওয়েস্ট আসলে কী চায়, বা অন্যান্য যারা সাম্রাজ্যবাদী শক্তি তারা আসলে কী চায়, সেখান থেকেই দেখা যাচ্ছে বিভিন্নভাবে আমরা বিভিন্ন হিউম্যান রাইটসের নাম বলে, আমরা এসডিজির নাম বলে, অনেক কিছুর নাম বলে হয়তো এমন কিছু কনসেপ্ট আমরা নিয়ে আসছি যেগুলোকে আমরা লক্ষ্যমাত্রা হিসেবে নির্ধারণ করছি। ফলে অটোমেটিক্যালি আমাদের কন্টেন্ট বলেন, আমাদের টিচিং মেথোডোলজি বলেন, সব কিছু এটি দ্বারা প্রভাবিত হচ্ছে। অনেক ক্ষেত্রে কোরআন হাদিস সেকেন্ড ক্যাটাগরিতে চলে যাচ্ছে। ফলে আমরা বুঝতে পারছি যে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা যদি শুধু পাঠ্যপুস্তক অথবা সিলেবাসের দিকে নজর দিই, তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে পাঠ্যপুস্তক হয়তো বা ঠিকও থাকবে। আমরা যে দাবি অনেক সময় করি যে কোরআন হাদিস বিরোধী কোনো কিছু থাকা যাবে না, সে কারিকুলাম এমন একটি টুল যেটির মাধ্যমে আসলে কোরআন হাদিস বিরোধী কোনো কিছু বইয়ের মধ্যে না রেখেও জাতিকে কন্ট্রোল করা সম্ভব। সে যদি একটু ছোট একটা দুটো উদাহরণ আমি দেই, যেমন আমরা চাই যে ছেলে মেয়ে সেপারেশন এই জিনিসটি আমরা তুলে দিব সমাজ থেকে। এই যে একসাথে মিলামেশা করা, এই জিনিসটা যে বন্ধ রাখা, কো এডুকেশন যেটি, এই জিনিসটা আমরা সমাজ থেকে তুলে দিব এবং ফ্রি মিক্সিং জিনিসটাকে আমরা আসলে সমাজে নর্মালাইজ করে ফেলবো। তখন আমি কন্টেন্টের মাঝে তেমন কোনো কিছু নেই, বইয়ের মধ্যে এমন কোনো কিছু লেখাও নেই, কিন্তু আমি বললাম যে শিক্ষাক্রমের মধ্যে টিচিং মেথোডোলজি হবে, এখানে কিছু দলগত কাজ থাকবে এবং দলগুলোর মাঝে বাধ্যতামূলকভাবে ছেলে এবং মেয়ে একসাথে মিলে দল করতে হবে। এই জিনিসটি আমরা যারা বই দেখছি, আমরা অনেক সময় হয়তো বা দেখবই না যে বইয়ের মধ্যে এরকম কোনো কথা লেখা নেই, কিন্তু শিক্ষকদেরকে হয়তো বা ট্রেনিং দেওয়া হচ্ছে যে আপনারা যখন দল করবেন আপনাদের কিন্তু এমনভাবে করতে হবে যেন ছেলে মেয়ে একসাথে দলের মধ্যে থাকে। এবং এটার উদ্দেশ্য কি, কেন আমরা এটা করব, কারণ আমাদের ওই শিখন ফলটি কি করতে হবে, ওই আমাদের প্রাইমারি অবজেক্টিভ যেগুলো ছিল সেখানে একটা অবজেক্টিভ ছেলে মেয়েরা যেন কো-এডুকেশন সিস্টেমের মাধ্যমে পড়াশোনা করে। অথচ এখানে পাঠ্যপুস্তকের দিকে তাকালে আমরা হয়তো বা কোনো প্রবলেমই এখানে দেখতে পাবো না। আরেকটি জিনিস আমি দেখতে পেরেছি, যেমন ইসলামের কোনো একটা কোর কনসেপ্ট, মনে করেন জাকাতের বিধান। তো জাকাতের বিধান নিয়ে একটা সুন্দর আলোচনা বইয়ের মাঝে আছে, সাথে কিছু অনুশীলনী আছে, কিছু প্রশ্ন আছে, যেগুলো ছেলেরা নিজেরা গবেষণা করছে। এরপর দেখা গেল তাদেরকে একটি অ্যাক্টিভিটি করতে দেওয়া হলো, যে অ্যাক্টিভিটিটার নাম হলো যে আমাদের এই আলোচনাটার পর শিক্ষক একটি ডিবেটের আয়োজন করবেন, যে ডিবেটটি হবে যে জাকাত অর্থনৈতিক মুক্তির অন্যতম উপায়।
এখন উপায় নয়, এক পক্ষ বলবে আরেক পক্ষ বলবে উপায়। উপায়। এখন দেখেন শেখ, এখানে কিন্তু কন্টেন্টের মাঝে কোনো সমস্যা নেই, পাঠ্যপুস্তকেও কোনো সমস্যা নেই, কিন্তু এমন একটি অ্যাক্টিভিটি আমি এখানে করাচ্ছি যে অ্যাক্টিভিটিটার মাধ্যমে আসলে কিছু মানুষ ইসলামের বিরুদ্ধে কথা বলা শিখে যাবে, জাকাতের বিরুদ্ধে কথা বলার মানে ভয়েস রেজ করার মতো একটা সুযোগ পেয়ে যাবে, পয়েন্ট পেয়ে যাবে। এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের চলে আসে, যে জিনিসটাকে কারিকুলামের ভাষায় বলে এপিস্টেমোলজি বা জ্ঞান তত্ত্ব যেটিকে বলা হয়, যে আসলে ওখানে এপিস্টেমোলজিক্যালি তারা মনে করে যে সায়েন্টিফিক মেথডে যেই জিনিস অর্জন হয় সেটি হলো জ্ঞান। আর আমাদের কিন্তু এই জায়গায় একটা বড় ফারাক, তারা এক্সপেরিমেন্টাল জ্ঞানগুলোকে জ্ঞান বলে, এর বাইরে যেটাকে তারা মেটাফিজিক্স বলে, অধীত বিদ্যা, অর্থাৎ যেটা এর বাইরে আমাদের বিয়ন্ড আওয়ার কি বলে যে আমাদের যে এক্সপেরিয়েন্স, সেটাকে তারা অস্বীকার করে। এই জন্য অনেকে যেমন স্রষ্টাকে অস্বীকার করে, অনেকে আল্লাহর অ্যাট্রিবিউটগুলোকে অস্বীকার করে, তাই না? তারা মানে যেমন আখিরাতকে অনেকে অস্বীকার করে, কবরের বিষয়গুলোকে অনেকে অস্বীকার করে। ফলে ওই তত্ত্বটা তারা হয়তো তাদের লক্ষ্যের মধ্যে ঢুকিয়ে নেয়, যে কারণে আমরা দেখি যে আজকের আধুনিক অনেক শিক্ষা প্রতিষ্ঠানে, বড় বড় ইউনিভার্সিটিতে এথিস্ট তৈরি হয়। মানে এমনটা না যে তারা খুব শত্রুতা করে করছে, বাট তাদের যে জ্ঞান তত্ত্ব, থিওরি অফ নলেজ, ওটাই তাদেরকে আস্তে করে এথিজমের দিকে নিয়ে যায়। ফলে তার পক্ষে আর মুসলিম থাকাটা কঠিন হয়ে যায়, কারণ সে তো আর এটাকে জ্ঞানই মনে করছে না। সে তো মনে করছে আমি যতক্ষণ সায়েন্টিফিক মেথোলজিতে কোনো কিছু জ্ঞান হিসেবে নিতে না পারবো, ততক্ষণ তার মাথায় কিন্তু একটা কনফিউশন আছে। সেটা আমরা অনেকে, আমি বলবো, আমি যেহেতু এই জেনারেশনের ছেলে, আমাদের অনেকের মাথায় এরকম অনেকগুলো কোয়েশ্চেন আছে যেগুলো আমরা হয়তোবা বলি না, ব্লাসফেমি হয়ে যাবে এই কারণে, হয়তোবা আমরা কুফরি হয়ে যাবে এই ভয়ে আমরা কথাগুলো বলি না, কিন্তু জেনারেশন বাই জেনারেশন এই জিনিসটি তারা বের করে এগুলো। তারা নিজেদের মধ্যে তাদের আত্মজিজ্ঞাসা হয়। এমনকি আমাকে অনেক যুবকরা বলেছে যে আমাদের এই প্রশ্নগুলো আসে, আই ফিল গিলটি যে কেন আসে এই প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো আউট অফ কারিকুলাম, কিন্তু তারা এমন কিছু শিক্ষকের মুখোমুখি হচ্ছে, এমন কিছু জ্ঞান তত্ত্বের মুখোমুখি হচ্ছে যেটা তাদেরকে একটা কনফিউশনের মধ্যে ফেলে দেয়, সংশয়ের মধ্যে ফেলে দেয়। প্রশ্নগুলো তার নিজের মধ্যেই তৈরি হয়ে যায়। এবং এই প্রশ্নগুলো আমি ওয়েস্টার্নের বিভিন্ন দেশ ভ্রমণ করার সময় আমি দেখেছি যে সেখানকার ছাত্রদের মধ্যে ব্যাপকভাবে তৈরি হয় এবং অনেক শিক্ষকরা তাতে সহায়তা করেন। আর আমাদের অনেক প্যারেন্টসরা তখন মনে করে যে আমার সন্তান বুঝি গভীর জ্ঞানে এখন মগ্ন, কারণ অদ্ভুত অদ্ভুত সব কঠিন, গভীর, জটিল প্রশ্ন তারা করছে। এটা একটা। আমি এর সাথে একটু অ্যাড করতে চাচ্ছি যে মানে এই যে জ্ঞান তত্ত্বের মধ্যে যে একটা রিভলিউশন হয়ে গেছে, যেটা আমাদেরকে আমাদের ইসলামিক এবং যে সঠিক জ্ঞান তত্ত্ব সেটা থেকে অন্যদিকে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদের অনেকে উপলব্ধি করছেন না। যেহেতু এটা জ্ঞানের বিষয়, যারা ভাষাভাবে এগুলোকে দেখছেন তারা কিন্তু ভেতরে যে কী হচ্ছে এটা জানেন না। আমার কাছে মনে হয় একটু সতর্ক হলেই কিন্তু অনেক কিছু আমরা জানতে পারি। আমরা জানি যে ওয়েস্টার্ন জেন্ডার এডুকেশনের মাধ্যমে মানুষের মধ্যে যেন কোনো বিভেদ না থাকে, এটাকে হাইলাইট করা হয়, কিন্তু আসলে এর ভেতরে কিন্তু আরও অনেক উদ্দেশ্য লুক্কায়িত আছে। আমার মনে হয় এই জিনিসগুলো আমাদের আরও খোলাসা করে আলোচনা করা উচিত। আসলে জেন্ডার এডুকেশনের মানে কি, আপনি কি চাচ্ছেন আসলে, আর ইসলাম কি বলছে? আমরা যেটা দেখি যে ইসলাম আসলে সবসময় মানুষের মধ্যে কোনো বিভেদ এবং কোনো ধরনের ডিসক্রিমিনেশন, বৈষম্য করেনি। কিন্তু আমরা আরও যদি কিছু খেয়াল করি যে আধুনিক যেমন কন্টেন্ট বা সিলেবাস, বই, আমরা বইয়ের মধ্যে শুধু শিখন ফল শেখার জিনিসটা দেখি না, আমরা এর কন্টেন্টের মধ্যেও দেখি অনেক কিছু যেটা আসলে আমাদের চিন্তা চেতনার সাথে, আমাদের জাতীয় পরিচয় বা আদর্শের সাথে কিন্তু অ্যালাইন করে না। এর মধ্যে যেমন যে পোশাক কালচার, আমরা দেখছি যে ঠিক ছোট্ট বয়সে, আমি ক্লাস 1, 2, 3, 4 বাচ্চাদের বইগুলো দেখেছি, সেখানে আপনি দেখবেন যে হয়তো মেয়েদের শরীরের অনেক অংশই খোলামেলা। এটা কিন্তু আপনাকে আরেকটা তত্ত্বের দিকে নিয়ে যাচ্ছে যে মেয়েদের খোলামেলা হতে কোনো সমস্যা নেই। এবং এরপরে আমরা ইউনিভার্সিটি লাইফে যখন দেখি যে আসলে যে পোশাকটা একসময় মেয়েরা পড়তে লজ্জাই পেত, সেরকম পোশাকও চলে এসছে। তো এই কথাগুলো তুললে অনেকে আবার ভাবে যে এদের মনটা কত ছোট, মানে কি অদ্ভুত একটা বিষয়, তাই না? মানে আমি একজনের সাথে এভাবে আলোচনা করছিলাম, তিনি বললেন, দেখেন, চোখ সয়ে গেলে কোনো সমস্যা নেই। তো চোখ সয়ে গেলে কোনো সমস্যা নেই, তাহলে দেখেন
মানে আপনার ওই যে জ্ঞান তত্ত্ব থেকে ধীরে ধীরে আপনার পুরো কালচারটাকে পরিবর্তন করে ফেলা হচ্ছে। ইউরোপ আমেরিকাতে যখন আপনি চলবেন দেখবেন যে সেখানে আসলে আপনাকে চোখ বন্ধ করেই মনে হয় চলতে হবে, এরকম একজন মুসলিম মানে একজন প্র্যাকটিসিং মুসলিমের কথা বলছি, তার সামারে যদি আপনি ওখানে ভ্রমণ করেন আপনি তাকাতে পারবেন না। এই যে পরিণতিতে তারা কিভাবে পৌঁছলো। অথচ আমার মনে আছে আমি কিছু আর্টিকেল পড়েছিলাম যেখানে 1950 সালের ইউরোপ আমেরিকার কিছু আলোচনা ডিসকাশন আছে, সেখানে তখন মেয়েরাও কিন্তু হিজাব করতো, মেয়েরাও হিজাব করতো। তো যাই হোক, আমার মনে হয় আপনার ডিসকাশনটা আপনি চালিয়ে নিতে পারেন যদি আর কিছু থাকে। মানে এই বিষয়টি যে আমরা যখন এই সায়েন্টিফিক চিন্তা করার কথাটি বলে আমরা আসলে সমাজের অনেক কিছুকে ভেদ করতে পারছি। যেমন আমি লাস্ট যে কারিকুলামটি এসেছিল বাংলাদেশ গভর্নমেন্ট থেকে, এনসিটিভি থেকে, সেখানেও আমরা দেখেছি যে এই ট্রান্সজেন্ডার, জেন্ডার ডিসক্রিমিনেশন, এই জিনিসগুলো সমাজে যেহেতু সহজে আলোচনা করা যায় না, এই বিষয়টি আসলে সমাজে কিভাবে আনা হবে এটি নিয়ে যে প্রপোজাল এসেছে সেই প্রপোজালের মধ্যে কিন্তু এই বিষয়টি আনা হয়েছে যে আমাদের শিক্ষার্থীদেরকে বিজ্ঞান মনস্ক হতে শিক্ষা দেওয়া হবে। বিষয়টি কিন্তু সে এরকম না যে আসলে বিজ্ঞান এই জিনিসটাকে সাপোর্ট করে। বিজ্ঞান মনস্কতা যেটি আছে তাদের, যে কোনো জিনিসকে আসলে কোয়েশ্চেন করতে হবে আমাদের, এই কোয়েশ্চেন করার কালচার যখন তাদের মধ্যে তৈরি হয় তখন তাদের কোয়েশ্চেনের সবাই আনসার পাবে না, সবাই খুঁজে সেই শেষ আনসার পর্যন্ত পৌঁছতে পারবে না। ফলে কনফিউশন ক্রিয়েট করার মাধ্যমে সমাজের মাঝে তারা এই এন্ট্রিটা নিতে চায় যে না, এটিও আসলে মানে এটাকে কেন আমি মেনে নিব, খালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দেখেই মেনে নিব, কোরআন হাদিস বলেছে দেখেই মেনে নিব। কারণ ছোটবেলা থেকে তো কোরআন হাদিস যদি কোনো কিছু বলে দেয় এটাকে তারা জ্ঞান হিসেবে কাউন্ট করতে শিখেনি। এখানে একটু চেষ্টা আমি অ্যাড করি যে বিজ্ঞান মনস্কতা বললেন, মানে এই বিজ্ঞান মনস্কতাটা কি? এটা আসলে এক্সপেরিমেন্টাল সায়েন্স, এক্সপেরিমেন্টাল সায়েন্স বিয়ন্ড এক্সপেরিয়েন্স। আর সব সায়েন্সকে কিন্তু এই সায়েন্স অস্বীকার করে। ফলে মানে যে সায়েন্সগুলো এক্সপেরিমেন্ট করতে পারে সেটাকেও হয়তো তারা স্বীকার করে। যেমন আমরা যদি আকাশ বিজ্ঞানের কথা বলি, সেখানে তো অধিকাংশ আমার আপনার অজানা। যেহেতু আমরা আকাশ বিজ্ঞানী নই, তাহলে এই আকাশ বিজ্ঞানের সাথে রিলেটেড হাজারো জিনিস আমাদের অজানা, কিন্তু তাই বলে কি আমরা অস্বীকার করি না? তাহলে যেমন আমরা কোরআনকে আমরা সায়েন্স বলছি না কেন? কোরআনিক সায়েন্স, তাই না? কোরআনিক সায়েন্স অফ দ্য কোরআন, সায়েন্স অফ দ্য সুন্নাহ। তাহলে সায়েন্সটাকে যদি কেউ এক্সপেরিমেন্টাল সায়েন্সের মধ্যে কনফাইন্ড করে ফেলেন তখন কিন্তু সমস্যাটা দেখা দেয়। অথচ সায়েন্সের স্রষ্টা তো আল্লাহ। এই সারা পৃথিবী, এই বিশ্বজগৎ, মহাজগৎ, এই মধ্যাকর্ষণ শক্তি এবং এই যে মানে আকাশের মধ্যে যত কিছু আছে, সৌরজগৎ থেকে আরম্ভ করে আরও বড় বড় যে জগৎগুলো আছে, স্রষ্টাকে আল্লাহ। এর মধ্যে যা কিছু পাবেন, যত পদার্থ পাবেন, পদার্থবিজ্ঞান বলেন, কেমিস্ট্রি বলেন, রসায়ন যাই বলেন না কেন, এসব কিছু স্রষ্টা তো আল্লাহ। আর সে আল্লাহর বুক বা কেতাবটা হচ্ছে কি? কোরআন। তাহলে কোরআনের মধ্যে তো সবচেয়ে বড় সায়েন্স। এই জন্য আমরা দেখেন যারা কোরআনিক নলেজ নিয়ে কাজ করেন আমরা বলি এটাকে কোরআনিক সায়েন্স। তারপরে সায়েন্স অফ হাদিস, তাহলে এগুলো তো সায়েন্স। আপনি বিজ্ঞান মনস্ক হওয়ার কথা বলছেন, যে সায়েন্সটা ইনটেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, তাই না? সেই সায়েন্সটাকেও কিন্তু আমাদেরকে স্বীকার করতে হবে, অন্যথায় মানবতা কিন্তু পথ হারাবে, ভুল পথে যাবে এবং কারিকুলামটা ডিস্টর্টেড হয়ে যাবে। আমরা অ্যাজ এ মুসলিম আমরা তো ডিস্টর্টেড কারিকুলাম আমরা আসলে গ্রহণ করতে পারি না। আমাদের কারিকুলামের মূল বেসিসই হচ্ছে কোরআন সুন্নাহ। এবং কোরআন সুন্নাহর মধ্যে দেখেন আপনি সব ধরনের সায়েন্স পাবেন, আপনি পিওর সায়েন্স পাবেন, আপনি ন্যাচারাল সায়েন্স পাবেন, আপনি মেডিকেল সায়েন্স পাবেন, আপনি এগ্রিকালচার পাবেন, আপনি ইঞ্জিনিয়ারিং পাবেন, আপনি অ্যাস্ট্রোলজি পাবেন, আপনি অ্যাস্ট্রোনমি পাবেন, আপনি হিউম্যানিটিস পাবেন, আর্টস পাবেন, আপনি কী না পাবেন, সোশ্যাল সায়েন্স পাবেন, ইকোনমিক্স, এভরিথিং, তাই না? তাহলে কোরআনকে অস্বীকার করে বিজ্ঞানকে কোরআনের বিপরীত দাঁড় করিয়ে মুসলিম মাইন্ডগুলোকে আসলে ভুল দিকে পরিচালিত করা হচ্ছে। আমার মনে হয় সময় এসেছে আমাদের পুরো কারিকুলাম নিয়ে ভাবনার, এবং বিশেষ করে একটা পশ্চাৎপদতা আমাদের আছে। আমাদের দেশে যে ইসলামী শিক্ষায় আমরা দেখি যে কারিকুলাম নিয়ে কিন্তু বড় কোনো কাজ হচ্ছে না। ইসলামী শিক্ষা তো আমাদের দেশে শিক্ষার একটা মেইন স্ট্রিম, কিন্তু এখানে আলিয়া মাদ্রাসা আছে, এখানে কওমি মাদ্রাসা আছে, প্রাইভেট মাদ্রাসা আছে, তাই না? এবং লক্ষ লক্ষ স্টুডেন্টরা এখানে পড়াশোনা করে। কিন্তু ওই যে অবজেক্টিভ বেসড যে এডুকেশনটা এবং যে
শক্তিশালী কারিকুলামটা, সেটা কিন্তু এখানে অভাব। মাদ্রাসাগুলো সিলেবাস ভিত্তিক, কারিকুলাম বেসড না। এটা আমাদের ইসলামিক এডুকেশনের দুর্বলতার বিশাল একটা বড় কারণ। এদেশে ইসলামিক এডুকেশনটাকে যদি স্ট্রং করতে হয়, এবং যেমন ওয়েস্টার্ন এডুকেশন যেভাবে স্ট্রং, সেভাবে যদি এটাকে স্ট্রং না করা যায়, তাহলে দেখবেন যে মাদ্রাসার শিক্ষিতরাও ধীরে ধীরে অন্য কারিকুলামের দিকে চলে যাবে, এবং নিজেদের যেহেতু কোনো মানে ফুল অবজেক্টিভস নাই, সে জায়গায় আমাদের কিন্তু আমার মনে হয় একটু সমস্যা তৈরি হতে পারে, এবং অলরেডি হয়ে গেছে। সেখানে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করে ফেলেছি। আমরা এপিস্টেমোলজিক্যাল আলোচনা করেছি, আমরা স্টেক হোল্ডার্স নিয়ে আলোচনা করেছি, আমরা বলেছি কিভাবে আসলে কোন সোর্স থেকে আসলে আমাদের অবজেক্টিভগুলো তৈরি হওয়া উচিত, যেটি আসলে সম্পূর্ণ জিনিসটিকেই কারেক্ট করে দিবে। এবং এখান থেকে আমরা আরেকটি বিষয়ও বুঝতে পেরেছি, আসলে কোরআন হাদিস আসলে সবচেয়ে বিশেষায়িত জ্ঞান। মানে এখানে এমন ইলম আমাদের কাছে এসেছে যেটিকে আসলে আর কোয়েশ্চেন করা যায় না, কারণ এটি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকেই এসেছে। এবং আমরা সম্পূর্ণ সায়েন্টিফিক মেথোলজিতেই আসলে আমরা এই জিনিস জানি, এবং আমরা বিশ্বাস করি, আমাদের ইয়াকিন, আমাদের আকীদা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন এবং তিনি আসলে এই শরিয়া নাজিল করেছেন, ওয়াহি নাজিল করেছেন, যেটি থেকে আসলে সন্দেহবিহীন জ্ঞান আর কোনো কিছু হতে পারে না। ফলে এটির সাথে কোনো কনফিউশন থাকার কোনো বিষয়ই মুসলিম উম্মার মধ্যে থাকার কথা না। কিন্তু আমাদের মাঝে হয়তোবা বিভিন্ন জটিল চিন্তাভাবনার মেথড ঢুকানোর চেষ্টা করার মাধ্যমে সমাজের মধ্যে কনফিউশন ঢুকানোর চেষ্টা করা হয়, যেটি আসলে সেই একই কীভাবে কারিকুলাম দিয়ে মানুষের মাইন্ডকে কন্ট্রোল করা যায় সেটির আর একটা প্রকৃষ্ট উদাহরণ। আমরা যদি এই জায়গায় যদি আমরা কাজ করতে পারি, যে আমাদের কারিকুলামগুলোর মূল অবজেক্টিভ পয়েন্টে আমরা কোরআন হাদিসকে নিয়ে আসতে পারি, এবং কোরআন হাদিস বিরোধী কোনো শিক্ষা না, খালি কোরআন হাদিস থেকে উৎসারিত আসলে অবজেক্টিভ, সেটি যদি আমরা নির্ধারণ করতে পারি, তাহলে এই সমস্যা আসলে অনেকাংশেই সমাধান হয়ে যেতে পারে। তো সেকে একটু করে আলোচনা করব আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাক্রম নিয়ে আমরা কথা বলি। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কি আমরা এখন যেভাবে শিক্ষাক্রমের কথা বলি, এই বিষয়গুলো কি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে ছিল? তিনি কি আসলে এই শিক্ষাক্রমের মতো করেই কি তিনি তার সাহাবীদেরকে তৈরি করেছিলেন? ধন্যবাদ। আমরা দেখি আজকাল যে সায়েন্সটা যতটা ডেভেলপড হয়েছে, আমরা যদি সেভাবে খুঁজি সেই যুগে সেভাবে পাই না, কিন্তু তার মানে এই নয় যে সে যুগে সায়েন্স ছিল না। আমরা দেখি যে যেহেতু কোরআন সে যুগে নাজিল হয়ে কমপ্লিট হয়ে গেছে, কোরআন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর একটা আয়াতও নাজিল হয় না, কিচ্ছু নাজিল হয়নি, তাই না? ফলে কোরআনিক সায়েন্স যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং তার মৌনসম্মতি মিলে হয়েছে হাদিসের সায়েন্সটা, সেগুলো তো তারপরে আর নতুন করে ক্রিয়েট হয় নাই। ফলে আজকের যে আধুনিক কারিকুলামের যত কনসেপ্টের কথা আমরা বলছি, যত জ্ঞান তত্ত্বের কথা বলেছি, মানে সবটাই পূর্ণাঙ্গ অবয়বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিন্তু ছিল। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে, যদি কারিকুলামই না থাকবে, লক্ষ্যভেদী যদি শিক্ষাক্রম না থাকে, তাহলে কিভাবে একটা জাতির সকলকে এত সুন্দর করে গড়ে তোলা যায়? আজকে আমরা দেখি একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি সিলেবাস হযবরল হয়, একটা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকেও তো মানুষ করা যায় না। একটা হিফজখানায় যদি দেখেন যে খুব হযবরল অবস্থা, দেখবেন যে একটা বাচ্চাও হাফেজ হবে না। তাহলে গোটা হিজাজ প্রদেশে, মক্কা এবং মদিনা এবং গোটা মুসলিম টেরিটরিতে কি করে এত কোয়ালিফাইড জনগণ তৈরি হলো, জনশক্তি তৈরি হলো, এবং সাহাবায়ে কেরামের মতো শ্রেষ্ঠ একটা জেনারেশন তৈরি হলো? এটাই প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একটা চমৎকার শিক্ষা কারিকুলাম তারা তৈরি করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আপনি স্পিচগুলো দেখেন, তার যদি শিক্ষা পদ্ধতিটা দেখেন, তার যদি মসজিদে নববী ভিত্তিক যে শিক্ষা প্রতিষ্ঠান সেটাকে অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন যে আজকের শিক্ষা কারিকুলামের চাইতেও তার শিক্ষা কারিকুলাম অনেক এফেক্টিভ ছিল। এটা ছিল লক্ষ্যভেদী, এটা ছিল মুসলিম উম্মার জাতীয় মানে আশা আকাঙ্ক্ষার প্রতীক, এটা ছিল সকল আদর্শকে ধারণকারী, এবং এটা ছিল বাস্তবসম্মত, অবাস্তব কিছু না, কাল্পনিক কিছু না। যেটা বাস্তবায়ন করা যায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কখনোই মানুষের উপর চাপিয়ে দেননি। ফলে এটা খুব দ্রুত মানুষ অ্যাবজর্ব করতে পেরেছে। যে অ্যালাইনমেন্টের কথা বলেছেন সেটা 100% ছিল। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা কারিকুলাম আসলে আজকের আমার মনে হয়, আমি যত পড়ি আজকের আধুনিক শিক্ষা কারিকুলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা কারিকুলাম, আমি যদিও হয়তো
তার কাছে আধুনিক শব্দগুলো টার্মগুলো পাই না, কিন্তু জিনিসটা তো পাই, তার যে ফরম্যাটটা সেটা তো পাই। এবং ঠিক যে কায়দায় তিনি মানুষকে কনভিন্স করতেন, দেখেন তিনি কিন্তু একাডেমিক কায়দা মানুষকে কনভিন্স করতেন। তিনি কোনোদিন গায়ের জোরে বলেননি, তিনি কখনো বলেন এই তুমি চুপ, আমার কথা শুনতে হবে। নো, সুবহানাল্লাহ। মানে সেই যুগে মানুষ তো গায়ের জোরে সবকিছু করত, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার জেনারেশন ছিল ব্যতিক্রম। তিনি তার শিক্ষার্থীদেরকে নিজের হাতে তুলে ধরেছিলেন। আমার কাছে মনে হয় যে আজকের আধুনিক শিক্ষাক্রমের চাইতেও তার শিক্ষাক্রম শক্তিশালী ছিল। আজকের আধুনিক শিক্ষাক্রম হয়তো তার কাছ থেকে কিছু নিয়েছে, বাট আমাদের মুসলিমদের এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাক্রমের উপর গবেষণা করা উচিত, দেখা উচিত যে আমরা কোন কোন পয়েন্ট নিতে পেরেছি, কোনটা এখনও বাকি আছে। তবে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় যে সমস্যাটা আমাদের মুসলিম কারিকুলামের, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কারিকুলাম থেকে মুখ ফিরিয়ে লক্ষ্যের দিক থেকে, আদর্শের দিক থেকে আমরা অন্যদিকে চলে গেছি। এই জায়গাটা আমাদের সংশোধন প্রয়োজন। জি শেখ। এবং আমি আসলে শেখ, আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর দিকে তাকাই অথবা হাদিসের দিকে তাকাই, কোরআনের দিকে তাকাই, আপনি দেখবেন শেখ আমরা আসলে একটা ক্ল্যারিটি পাই। এবং কারিকুলাম যখন মানুষকে ক্ল্যারিটি দেয় তখন কিন্তু সে কনফিউজড হয় না। যেমন সমাজে যা চলছে, আমার আত্মীয় স্বজন যা করছে এবং আমি শিক্ষা প্রতিষ্ঠানে যা শিখছি, আমাকে এডুকেশন যা শেখাতে চাচ্ছে, সবগুলোর মধ্যে যখন অ্যালাইনমেন্ট থাকে, কোনো মিস অ্যালাইনমেন্ট থাকে না, তখন কিন্তু কনফিউজ জেনারেশন তৈরি হয় না। এবং আমাদের এখানে দেখবেন শেখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের জীবনের উদ্দেশ্য ক্লিয়ার করে দিয়েছেন। ফলে আপনি যখন কারিকুলাম সাজাবেন, আপনার সেই জীবনের উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে এখানে। এর বাইরে আমি দেখেছি, যদি আমরা অনেকগুলো কোর্স যদি চিন্তা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি কেন দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব নাজিল করেছেন, বলে দিয়েছেন লাআল্লাকুম তাহতাদুন। মানে খালি কিতাব নাজিল করার কথা বলেননি, তিনি অবজেক্টিভ বলে দিয়েছেন এটি দিয়ে তোমরা হেদায়েত পেতে পারো। সিয়ামের কথা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তিনি অবজেক্টিভ বলে দিয়েছেন এটা থেকে তোমার কোন আউটকাম এক্সপেক্টেড। তার মানে একজন মানুষ যখন সিয়ামের সবগুলো কোর্স বাস্তবায়ন করবে, সবগুলো জিনিস বাস্তবায়ন করবে, কিন্তু সে তাকে অর্জন করতে পারেনি, তাহলে তার চিন্তা করতে হবে তার প্রসেসে কি আছে, সমস্যা আছে, অ্যালাইনমেন্টের সমস্যা আছে, তার এটা ঠিক করতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যদি ফাহশা এবং মুনকার থেকে বিরত না রাখে তার সালাত, তাহলে তার চিন্তা করতে হবে আমার আউটকাম অ্যাচিভ হচ্ছে না। ফলে আমার দেখেন মানে প্রত্যেকটা কাজের ভিতরে আমরা দেখি আউটকাম আছে, আউটকামের পর আবার এটির জন্য একটা কোর্স দেওয়া আছে। সেই কোর্সটা যদি ঠিকভাবে কাজ না করে, তাহলে আবার আমাদের আলেমদের কাছে রিভাইজ করতে হবে, কারিকুলাম রিভাইজ করতে হবে এবং বুঝতে হবে যে অ্যালাইনমেন্টের সমস্যা কোথায়, সেটাকে রিপেয়ার করা এবং কারিকুলামের সমস্যাগুলোকে রিপেয়ার করে এটাকে মূল্যায়ন করা। আবার দেখেন এখানে আমাদের সবার সমস্যা তো একরকম থাকে না। আমরা দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন বিভিন্ন সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লেকচার দিতেন, তখন লেকচার একরকম হতো। যখন পার্টিকুলার সাহাবীরা এসে প্রশ্ন করতেন, তিনি স্টুডেন্ট সেন্ট্রিক উত্তর দিতেন, তিনি এক একজনকে এক এক রকম উত্তর দিতেন। একজন যখন বলতো যে আমার কোন কাজটি সবচেয়ে উত্তম, তাকে যে উত্তর দিতেন আরেকজনকে একই উত্তর তিনি দিতেন না। কাউকে ভিতরে সালাত শুরুতে পড়তে বলেছেন, কাউকে শেষ রাতে পড়তে বলেছেন, কাউকে তিনি অ্যাসেস করেছেন। তিনি বলেছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর খুবই ভালো মানুষ যদি সে রাতের সালাদটি পড়তো। মানে আরেকটু কীভাবে পরের স্টেপে কীভাবে যাওয়া যায়, অ্যাসেসমেন্ট এবং ফিডব্যাক, কীভাবে পরের অংশে সে যেতে পারে। ফলে তিনি তার বিয়ে করেছেন। তিনি প্রত্যেকটা মুহূর্তে ক্লোজ মনিটরিংয়ে রেখেছেন। তিনি কন্টেন্ট, শ্রেষ্ঠ কন্টেন্ট, কোরআন হাদিস যেটার মধ্যে কোনো সততার কোনো কমতি নাই, যেটার মধ্যে মিথ্যার কোনো লেশমাত্র নাই। ফলে মানুষ কখনো এই কনফিউশনে থাকে না যে আমি যেটা শিখছি এটার মধ্যে কি কোনো কনফিউশন আছে কিনা। ফলে একদম পিওর কন্টেন্ট, সুনির্দিষ্ট লক্ষ্য, টিচিং মেথোডোলজি। আপনি শেখ আমাদের তো তাইবা একাডেমি থেকে একটা কোর্স আছে, শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদান পদ্ধতি। এখানে কত রকমের মেথডের কথা বলা হয়েছে, এত রকম পদ্ধতি। আসলে আমরা কিন্তু মজাও করতেন যে শিক্ষার্থীরা মানে সারাক্ষণ জ্ঞান নিয়ে বসে থাকতে থাকতে হয়তো বিরক্ত হয়ে যাবে, তিনি তাদের সাথে মজা করতেন, সুন্দর সুন্দর কবিতা বলতেন, কখনো বলতেন যে একটা গাছের কথা কি তোমরা জানো, ওই যে খেজুর গাছ, তাই না, ইত্যাদি। মানে তার মেথডটা কোথায় কমতি আছে এটা কিন্তু আপনি বরঞ্চ শেখ আমার কাছে মনে হয় আমরা বর্তমান যে সিস্টেমটা দাঁড় করিয়েছি, এই সিস্টেমটা দাঁড় করানোর ফলে আমাদের দৃষ্টিটা অনেক ক্ষেত্রে সীমাবদ্ধ হয়ে গিয়েছে। আমরা যদি আসলে এগুলো থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটাকে আরও ভালোভাবে অ্যানালাইজ করতাম, আমরা আসলে আরও শিক্ষার উপকরণ খুঁজে পেতাম, কীভাবে তিনি আসলে সাহাবীদের মতো একটি জেনারেশন তৈরি করলেন। এটি নিয়ে বরঞ্চ অনেক বেশি গবেষণা হওয়া দরকার, অন্যান্য জায়গা থেকে গবেষণা করার চেয়েও। যদি আমরা মুসলিমরা মনে করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য উসওয়ায়ে হাসানা, এবং আমরা যদি মনে করি যে কোরআন এবং হাদিস আমাদের ইলমের উৎস, তাহলে আসলে আমাদের এদিকে যতবার তাকানো উচিত আমাদের শিক্ষা কারিকুলাম তৈরি করার জন্য, অন্যান্য দিক থেকে আমাদের এদিকে বেশি তাকানো উচিত। এই জায়গাটাতে আমরা মনে ফেল করছি একটা উম্মাহ হিসেবে। তো শেখ আমরা বোধহয় আমাদের আলোচনার একদমই
শেষের দিকে চলে এসেছি। আমরা একটু আলোচনা করতে চাই, এই যে আমরা যেই আলোচনাটা করলাম কারিকুলাম নিয়ে, আমরা অনেক রকমের বিষয়ে তুলে ধরলাম। আমরা বুঝতে পারলাম যে কারিকুলাম কীভাবে খালি একটা সিলেবাস না, কারিকুলাম কীভাবে একটা জাতির চিন্তা চেতনাকে ডেভেলপ করতে পারে, সঠিক দিকে পরিচালিত করতে পারে পুরো জাতিকে। এবং আমরা অনেকেই হয়তো বা ছোটোবেলা থেকে শুনে এসেছি যে এডুকেশন সিস্টেম কেন ইম্পর্টেন্ট, একটা শিক্ষা ব্যবস্থা কীভাবে একটা জাতিকে তৈরি করতে পারে। আসলে এই কীভাবে জাতিকে তৈরি করতে পারে এটার পেছনকার মূল লুকানো টুলটাই হলো কারিকুলাম, যেটি যদি ভালো থাকে একটি ছুরির মতো, ভালো কাজে ব্যবহৃত হলে এটি ভালো 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 ফলাফল দিবে, খারাপ কাজে ব্যবহৃত হলে এটি অনেক মারাত্মক ফলাফল দিতে পারে। ফলে কারিকুলামের ব্যাপারে আমার কাছে মনে হয় আমাদের যারা শিক্ষাবিদ আছে, আলেম ওলামারা আছে এবং গার্জিয়ানরা আছেন, আমাদের সবার অনেক বেশি সচেতন থাকাটা খুবই জরুরি। এখন একটু শেষ মুহূর্তে আলোচনা করতে চাই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এবং পুরো বিশ্বের প্রেক্ষাপট মিলিয়ে, এবং পুরো বিশ্বে যে এডুকেশনের যে আগ্রাসন চলছে, আমাদের কারিকুলামের মাধ্যমে যে আগ্রাসনটা চলছে, এটি ঠেকানোর জন্য মুসলিম উম্মার বর্তমানে আসলে করণীয় কি, নেক্সট স্টেপগুলো কেমন হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। আমি মনে করি যে আমাদের যে একটা মুসলিম উম্মার বা মুসলিম দেশের যে শক্তিশালী কারিকুলাম থাকা দরকার, সেদিকে আমাদেরকে নজর দিতে হবে। এবং প্রধানত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো, সেগুলোকে এখানে একটু বেশি দায়িত্ব পালন করতে হবে। এর কারণ হলো জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু এভাবে ততটা আগ্রহী নাও হতে পারে, যেটা আমরা শিক্ষা পলিসিতে কারা কাজ করছে সেটা দেখলেও বুঝতে পারি। সেকেন্ড হচ্ছে লক্ষ্যভেদী কারিকুলাম খুবই গুরুত্বপূর্ণ। এই কারিকুলাম আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে, কোন দিকে নিয়ে যাবে, কোন দিকে নিয়ে যাওয়া উচিত, এর ভিত্তিতে কারিকুলাম নির্ধারণ করতে হবে। থার্ড হচ্ছে আমাদের মুসলিম বিশ্বে অনেকগুলো দেশে, মুসলিম দেশগুলোতে আমরা দেখি যে সবসময় একটা পলিটিক্যাল কেওস লেগেই থাকে, এবং এক্ষেত্রে পলিটিক্যাল এই কেওসকে সামনে রেখে দেখা যাচ্ছে যে কারিকুলাম দ্রুত চেঞ্জ হচ্ছে। এবং ব্যক্তিরা, কারণ একটা দেশের সব কিছু তো পলিটিক্যাল পার্সনরাই ঠিক করেন, তারা আসলে এই কারিকুলামটাকে কাদের মতো করছেন, এটা একটা দেখার বিষয় আছে। এক্ষেত্রে গবেষণার প্রয়োজন। আমাদের এক্সিস্টিং কারিকুলামটা আসলে কোন দিকে নিয়ে যাচ্ছে, কি শিখন ফলে আমাদেরকে উপনীত করবে এবং তার লক্ষ্যটা কি, এটা নিয়ে কারণ ভালো কোনো অ্যাসেসমেন্ট নেই। মানুষ অধিকাংশ সময় কন্টেন্ট নিয়ে পড়ে থাকে, এখানে একটা শব্দ ভুল আছে, এখানে একটা শব্দ অন ইসলামিক আছে, এখানে একটা আকিদা অন ইসলামিক। ঠিক আছে, এগুলো ধরার বিষয়, এগুলো রিপেয়ার করার বিষয়, কিন্তু আসল জায়গাটা পর্দার আড়াল থেকে যাচ্ছে। ফলে এই যে নানা পলিটিক্যাল কেয়াসের মধ্যে আমার মনে হয় যে মুসলিম দেশগুলো, বিশেষ করে আমাদের দেশের কারিকুলামটাও উম্মার লক্ষ্যভেদী না। থার্ড হচ্ছে যে ঔপনিবেশিক যে প্রভাবটা, এটা কিন্তু আমাদের শিক্ষা কারিকুলামে রয়েই গেছে, যে কারণে আমরা, যেমন আমাদের দেশে এমনিই বলা হয় যে ব্রিটিশদের 200 বছর তাদের রাজত্বের কারণে, দাসত্বের কারণে আমরা তাদের সেবানুদাস হয়ে আছি। শিক্ষায় এটা প্রকট, শিক্ষায়, আইন, আদালত সহ বিভিন্ন জায়গায় আমরা দেখি যেটা এখনও প্রকট। এখনও নানা সিস্টেম আমরা দেখতে পাচ্ছি সেই ব্রিটিশদের মতো। আর ওয়েস্টার্নদেরও প্রাধান্য আছে। যারা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোকে আমরা কি দেখছি, বিশেষ করে পর্তুগিজরা, ফ্রেঞ্চ, ব্রিটিশ কলোনি, তাই না? তাহলে তারা তাদের চিন্তাভাবনা কিন্তু আফ্রিকা এবং এশিয়ান দেশগুলোর উপর চাপিয়ে দিয়েছিল। এবং একইভাবে আমরা নর্থ আমেরিকান কান্ট্রিগুলোকেও দেখি। আপনি যেটা এক ফাঁকে বলেছিলেন যে এখন কিন্তু ওই যে গাজওয়া চলছে, ফিকরি, আল গাজওয়া আল ফিকরি, আল গাজওয়া আল ফিকরিয়া যেটাকে বলা হয়। তো সেই গাজওয়ার একটা পার্ট হচ্ছে যেমন প্রচার মাধ্যম, শিক্ষাও কিন্তু একটা শক্তিশালী মাধ্যম। এইভাবে বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিগুলো তাদের শিক্ষা, সভ্যতা, চিন্তা ভাবনাগুলো কিন্তু আমাদের মধ্যে ট্রান্সমিট করে দিচ্ছে। ফলে এই জায়গাটা আমরা যদি সাবধান হতে না পারি, তাহলে ঔপনিবেশিক এই প্রভাবটা কিন্তু যাবে না, সহজে যাবে না। নানা কারণে এখনও এই সমস্ত দেশগুলো তাদের প্রতি মুহতাজ। তাদের ইশারায় অনেক কিছু পরিবর্তন হয়ে যায় মুসলিম দেশগুলোতে, মুসলিম জনপদগুলোতে। সে গাজওয়া ফিক্রিয়া কিন্তু অন্য গাজওয়া থেকে আরও মারাত্মক। এটি কারণটা হলো আমরা যখন আগে গাজওয়ার কথা চিন্তা করতাম, হয়তো একজন সুলতান থাকতেন, একজন খলিফা থাকতেন, সেই খলিফার আর্মি থাকতো, সেই আর্মি হয়তোবা দেশের একটা প্রান্তে গিয়ে, একটা কর্নারে গিয়ে হয়তোবা যুদ্ধ করতো, সেই কর্নারের সাথে ওই আর্মির সাথে এই আর্মির যুদ্ধ হতো। মুসলিম উম্মা কিন্তু অনেক প্রোটেক্টেড ছিল, ভিতরকার একটা জায়গা ছিল যারা অনেক প্রোটেক্টেড একটা এরিয়ার মধ্যে থাকতো। কিন্তু এই গাজওয়া ফিক্রিয়া যেটি,
সেটি কিন্তু আমাদের বাসা পর্যন্ত প্রবেশ করে ফেলছে এবং খুব ইজিলি প্রবেশ করছে। আমরা মুসলিম শাসনের আন্ডারেই আমাদের মধ্যে কি করছে, প্রবেশ করছে, কারণ এটির পেনিট্রেশন যুদ্ধের ফিল্ডের মধ্যে হচ্ছে না, আমাদের মন মগজে হচ্ছে। এবং মানে যুদ্ধ করে যতটা পরিবর্তন করাটা অসম্ভব, গাজওয়া ফিকরিয়ার মাধ্যমে সেটা সম্ভব, সেটা তো আমরা দেখতে পাচ্ছি কীভাবে মুসলিম সমাজের কালচার পরিবর্তন হয়ে যাচ্ছে, ইউনিভার্সিটির পরিবেশ পরিবর্তন হয়ে যাচ্ছে, কীভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কো এডুকেশন চলে এসছে এবং ছেলে মেয়েদের মধ্যে যে মারাত্মক ফ্রি মিক্সিং, এটা এখন ওয়েস্টার্নদের মতো হয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের আসলে এর থেকে আমাদের করণীয়টা বের করতে হবে, যে আমাদের আসলে লক্ষ্যভেদী হতে হবে, মুসলিম চিন্তাভাবনা আদর্শের সাথে অ্যালাইন করতে হবে, ঔপনিবেশিক প্রভাব থেকে বের হয়ে আসতে হবে এবং নিজেদের স্বতন্ত্র কারিকুলাম যা আমাদের লক্ষ্যকে বাস্তবায়ন করবে, যা আমাদের ক্যারেক্টারকে, নৈতিকতাকে প্রতিষ্ঠিত করবে, যা আমাদেরকে সুনাগরিক এবং ভালো মুসলিমে পরিণত করবে, সেরকম কারিকুলাম আসলে আমাদের প্রয়োজন। জি শেখ, সেই ক্ষেত্রে আমাদের বর্তমানে বিশেষ করে শেখ আমার কাছে মনে হয় শুরুটা অবশ্যই রিসার্চ থেকে হওয়া উচিত, গবেষণা থেকে হওয়া উচিত। আমাদের যেহেতু প্রচুর শিক্ষাবিদ এখন অ্যাভেলেবল আছেন, আমাদের দেশে আছেন, বিদেশে আছেন, ইন্টারন্যাশনালি আছেন, আমরা অনেক রকমের বিষয় নিয়ে কিন্তু কাজ করেছি। দাওয়াতি ফিল্ডে আমরা অনেক কিছু নিয়ে কাজ করেছি, রাজনৈতিকভাবেও আমরা অনেক কিছু নিয়ে কাজ করেছি। কিন্তু আমার কাছে এতদিন পর্যন্ত শিক্ষকতার সাথে জড়িত থাকার পরেও আমার কাছে মনে হয় এই জায়গাটি আমরা একদম ছেড়ে দিয়েছি। এই ফিল্ডটি যেন একটি একা আমরা মানে তাদেরকে ছেড়ে দিয়েছি। তারা চাইলেই আমাদেরকে, যদি দুই বাহিনীর মধ্যে এক বাহিনী না থাকে ব্যাটেল ফিল্ডের মধ্যে, যা হওয়ার তাই হচ্ছে। তারা ফ্রিতে আমাদের বাচ্চাদের মন মগজ দখল করছে, ছাত্রদের মন মগজ দখল করে নিচ্ছে। এমনকি একজন এই কথাও বলেছিলেন যে আপনি যদি ওয়েস্টার্ন কান্ট্রিতে যান, সেখানে যদি আপনি 4 বছর থাকেন, পড়ালেখা করেন, তাহলে দেখবেন আপনি সালাতও আদায় করবেন, সিয়ামও পালন করবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু 4 বছর পরে আপনি যেই অ্যাটিচিউড নিয়ে বের হবেন, সেই অ্যাটিচিউড আর মুসলিমদের অ্যাটিচিউড থাকবে না, কারণ তাদের কারিকুলাম এমনভাবে তৈরি করা। ফলে আপনি ইসলামকে দেখবেন কিন্তু তাদের লেন্স দিয়ে দেখবেন, এমন একটি লেন্স দিয়ে দেখবেন যেখানে আপনি ইসলামকে, যে কারণে শেখ আমার কাছে যতটুকু মনে পড়ে একটি আসার এরকম পড়েছিলাম, খুব সম্ভব আব্দুল বিন মাসউদ থেকে, যে আমরা আগে ঈমান শিখতাম, তারপর কোরআনের কাছে যেতাম, ফলে কোরআনের মাধ্যমে আমরা গাইডেড হতাম। আমরা এখন দেখছি মানুষজন প্রথমেই কোরআনের কাছে চলে যাচ্ছে, ফলে তারা কখনো কখনো গাইডেড হচ্ছে, কখনো কখনো কি হচ্ছে, মিসগাইডেড হচ্ছে। এটার থেকে মারাত্মক অবস্থা হলো যখন আমরা অন্য কোনো আইডিওলজি দ্বারা আগে থেকেই প্রভাবিত থাকবো, তারপর যখন আমরা কোরআনের দিকে তাকাবো, যেটা অনেকে মস্করা করে বলেন যে বাবারা যখন কোরআনের দিকে তাকান তখন খালি একটা আয়াতই দেখেন, ওয়াবিল ওয়ালিদাইনে ইহসান, আর কোনো কিছু দেখেন না। মানে অন্যান্য বিষয়গুলো, ওনার দায়িত্ব সম্পর্কে যে কথাগুলো আসে, সেই দায়িত্বগুলো তিনি দেখতে চান না। ফলে আমরা যখন দৃষ্টিভঙ্গি একদিকে আমাদের অ্যালাইন্ড হয়ে যায়, একদিকে ঝুঁকে যায়, তখন অনেক সময় দেখা যায় যে আমরা আসলে কোরআন হাদিসের মূল মর্ম বাণীটা মানে অনুধাবন করতে পারি না। আমরা দেখা যায় আমরা যখন বুঝি যে নারীর অধিকার এভাবে ওয়েস্টার্ন কনস্ট্রাক্টেই আমাদের বিশ্বাস করতে হবে, তখন কোরআন হাদিস থেকে আমরা ওইভাবেই নারীর অধিকার বের করার চেষ্টা করি। ইসলাম আসলে কিভাবে দিয়েছে সেই জিনিসটা আমরা দেখার এডুকেশনটা আমাদের মেন্টাল শেপিং তৈরি করে দেয়, এবং এজন্যই বলা হয় এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। আর এডুকেশনটা আসলে আমার কাছে মনে হয় যে কোনো জাতির ফার্স্ট প্রায়োরিটি। আর এডুকেশন এই প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কারিকুলাম। তাহলে একটা জাতির উন্নতি অবনতি সব তার সাকসেসফুল কারিকুলাম হওয়া না হওয়ার উপর নির্ভর করে। এই জন্য আমার কাছে মনে হয় এটাকে আমাদের চূড়ান্ত গুরুত্ব দেওয়া উচিত। আমরা আসলে গভীর উদ্ভবের সাথে লক্ষ্য করছি যে আমাদের এই বাংলাদেশে কারিকুলাম নিয়ে কোনো গবেষণা সংস্থা স্বতন্ত্রভাবে কাজ করছে না, এবং বিশেষ করে ইসলামী কারিকুলাম। আমরা যে আসলে মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে কারিকুলাম নাই বললাম, মানে এটার বিষয়টাও আমি আরেকটু খোলাসা করি যে যাতে কেউ ভুল না বোঝেন। তো আমরা তো আসলে ইসলামী শিক্ষার জন্য মাদ্রাসাকেই মনে করি যে এটাই সবচেয়ে চমৎকার জায়গা, এবং এই জায়গায় আসলে লক্ষ্যভেদী কারিকুলামটা প্রতিষ্ঠিত হওয়া দরকার, শুধু কিছু সিলেবাস, কিছু বইপত্র না, এবং যাতে করে আমাদের মাদ্রাসা শিক্ষার ছাত্ররা, শিক্ষার্থীরা তারা আরও যোগ্য হতে পারে। তো যাই হোক, আমি শেষে কথাই বলবো যে আসলে লক্ষ্যভেদী শিক্ষা এবং কারিকুলাম এর উপর আমাদের আসলে আরও অনেক কাজ করতে হবে। আজকে আলোচনা হয়তো আমরা সামান্য কিছু জিনিস আলোচনা করলাম, এর মাধ্যমে তো আসলে সব কিছু হয়তো অনেকের কাছে ক্লিয়ার নাও হতে পারে। তবে আমার কাছে মনে হয় এই যে আমরা একটা জিনিস ওপেন করলাম, এটা অব্যাহত চলা উচিত। অবজেক্টিভ বেসড কারিকুলাম তাহলে কীভাবে তৈরি করতে হবে, এই ধরনের ডিসকাশনও আসা দরকার। আমাদের কারিকুলামের কোথায় কি গলদ আছে, হ্যাঁ, সেগুলোও আমরা গঠনমূলক
আলোচনার মধ্য দিয়ে উপস্থাপন করতে পারি। এবং আমরা আশা করব যে হয়তো এই ডিসকাশন থেকে যদি কিছু নেওয়া যায়, আমাদের পলিসি মেকাররা সেটা নেবেন এবং আমাদের ইসলামী শিক্ষার সাথে বিশেষ করে যারা জড়িত আছেন, যে সকল শিক্ষক গবেষক, তারাও এটা নিয়ে চিন্তাভাবনা করবেন। এটা আমার একান্ত কামনা এবং আপনাকেও ধন্যবাদ জানাই এমন একটা বিষয় নিয়ে আপনি এসেছেন। অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম, যেখানে আমরা শিক্ষাক্রম কি এবং শিক্ষাক্রম কেন আসলে গুরুত্বপূর্ণ এবং শিক্ষাক্রম কিভাবে একটি জাতিকে কন্ট্রোল করতে পারে এবং আমরা যে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে চাই সেই লক্ষ্যে কিভাবে পৌঁছে দিতে পারে সেটি নিয়ে আমরা আলোচনা করলাম এবং এর গুরুত্ব অনুধাবন করলাম। এর বাহিরে আমরা আসলে একটি ইসলামী শিক্ষাক্রমের রূপরেখা কেমন হওয়া উচিত এটি নিয়েও আমরা আসলে একটা বার্ডস আই ভিউ থেকে আমরা কিছু আলোচনা করেছি, যেটি আরও অনেক গবেষণার দাবি রাখে, অনেক আলোচনার দাবি রাখে। কিন্তু আমরা আশা করি আমাদের এই প্রোগ্রামের পরে আমাদের শিক্ষাবিদ যারা আছেন তারা এই বিষয়ে গবেষণা করতে এগিয়ে আসবেন এবং আমরা যেন অতি শীঘ্রই মুসলিমদের জন্য মানানসই, মুসলিম উম্মাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে বা আমাদের অভীষ্ট লক্ষ্যে নিয়ে যেতে পারে এমন একটি লক্ষ্যভেদী কারিকুলামের কার্যক্রম শুরু করতে পারবো। এবং যেহেতু কারিকুলাম একটি কন্টিনিউয়াস প্রসেস, আশা করি আমাদের এই প্রসেস আমরা খুব অচিরেই শুরু করব এবং শুরু করার মাধ্যমে আমরা মুসলিম উম্মাকে সঠিক দিক নির্দেশনা দিয়ে ঠিক ডিরেকশনে আমরা নিয়ে যেতে পারবো। সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং আমরা আশা করি আমাদের এই আলোচনা থেকে সবাই উপকৃত হয়েছেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু